আমাদের চারপাশে কত গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রতিটি গল্পের সুতো যেন অন্য কোনো গল্পের সঙ্গে গেঁথে থাকে, কিন্তু আমাদের দুই গল্পের সুতো যেন একসঙ্গে জুড়তে চাইছিল না। তবুও খুব টানাটানি করে গল্পের একটা গিট বেঁধেই ফেললাম। কিভাবে চলেন দেখি। মাশা, মাশা, জি, রুটি বানিয়ে দিয়ে যা। ধ্যাত, এই দুনিয়াটা এত নিষ্ঠুর, কালো বিড়ালের মতো পথ আটকে দেয়। আর আমার মতো ট্যালেন্টেড মেয়েরা রান্নাঘরে কেবল রুটিই বানাতে থাকে। কালি ফেসিয়াল করিয়েছি, আবারও করতে হবে। এই মাশা, শুনতে পাচ্ছিস না? কি হয়েছে আম্মু? কতবার তোমাকে বলেছি যখন গল্প লিখি তখন ডাকাটাকি করবে না। এখন সারাদিনে আমি লিখতে পারবো না। ওসব বাহানা এখন বাদ দে। আর না দেখে কি করব? ইলেকট্রিক শক দিব? সারা দিন ঘরে, না কাজের চিন্তা না কোনো দায়িত্ব, ঘরে বসে বসে আবল তাবল সব গল্প লিখে যায়। মাঝে মাঝে তো মনে হয় তুই এই পরিবারেরই কেউ না, হসপিটালেই মনে হয় চেঞ্জ হয়ে গেছিস। আরে আমাদের বংশে তো কোনোদিন কোনো লেখক জন্মায়নি। তোর বাবার পুরো পরিবারই ছিল চাকরিজীবী। তো আমাকে তো থ্যাঙ্কস দেওয়া উচিত, আমি ভিন্ন কিছু করছি। তোমাদের কোনো ফিলিংসই নেই। কেউ আমাকে দেখলে কি বলবে জানো? এই যে মাশা রহমান, 4টা বেস্ট সেলিং নোবেলের রাইটার, হাতে কলম থাকার কথা, আর এখন আটা মেখে বসে আছি। আমিও তো এত বড় একটা বিউটি পার্লার চালাই, তবু ঘরে সব কাজ ঠিকই করি। শ্বশুরবাড়ি যে কি করবি? হ্যাঁ, স্বামীকে গরম গরম গল্প রান্না করে খাওয়াবি? এর জন্যই তোর কোনো প্রপোজাল আসে না। তাড়াতাড়ি রুটি বানা, আমি একটু বউকে রেডি করে আসি, তারপর দুজনে একসাথে খাবো। হায় আল্লাহ আম্মু, আমি তোমাকে কতবার বলেছি যে বাম হাতে চুলা ধরাবে না। এখন দেখো রান্না নষ্ট হবে, তারপর আমার পেট খারাপ হবে, তারপর আমার লেখারও 12টা বেজে যাবে। মাফ করে দে মা, কুসংস্কার বাদ দে, একদিন ঠিকই বুঝতে পারবি। কি একটা অবস্থা! ঠিকই তো বললাম যে বাম হাতে কাজ করা ঠিক না। হ্যালো মাশা মাই ডিয়ার, আচ্ছা শোন, আজকে চল মুভি দেখতে যাই প্লিজ। আরে না, আমি যেতে পারবো না রে ভাই। গোলু ভাই আমাকে বারবার ফোন করছে, কারণ লাস্ট পার্টটা লিখতে হবে, আবার এই ঘরের কাজটাও আমাকেই সামলাতে হবে। আমাকেই এই পেয়েছে। যে বাসা থেকে একদম বের হোস না, তুই তো বিয়ের আগেই হাউসওয়াইফ হয়ে গেছিস। আর নিজের চেহারাটা দেখেছিস একবার? একদম মা খালাদের মতো লাগে। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই দেখছি মায়ের মতো শুরু করে দিয়েছিস বিয়ে শাদী। তোর বলার আর কোনো কথা নেই? আমি যেমন আছি ঠিক আছি, করবো না কোনো বিয়ে শাদী। আমি একজন রাইটার, ফোনে কথা বললে বল, না হলে বাসায় এসে কথা বল। রুটি বানাতে হবে আমার, না হলে না আসিস। আচ্ছা বাবা, বাই। মাশা, এতে খারাপ কি আছে? প্রতিটা ভালো কাজের জন্ম হয় খারাপের পরেই। হ্যাঁ, তুমি সেটা বুঝবে না ড্যাড, কারণ তোমার মাথায় শুধু টাকা পয়সাই ঘুরতে থাকে। টাকা। নাসির, এই নাসির, এক কাপ গরম কফি দে তো। তুই তো জানিস লিখতে বসলে কফিটা মাথায় পৌঁছানো খুবই জরুরি, তবেই এই আঙুলে বিদ্যুৎ খেলে যায় আর শব্দগুলো স্ক্রিনে ভেসে ওঠে। আই এম ফিলিং গুড। বিদ্যুৎ তো আমি তোর উপরই নামাবো।
তুই কি তোর আব্বুকে পিয়ন ভেবেছিস নাকি? আই এম সরি আব্বু, আমি আসলে এতটাই ফোকাসড ছিলাম যে তোমার আর পিয়নের মধ্যে পার্থক্যটা বুঝে উঠতে পারিনি। বসো বসো, চা খাবে? এই জন্যই তো তোকে বলি এই সমস্ত ফালতু কাজগুলো ছেড়ে দে, তোর দ্বারা কিছুই হবে না। বাবা প্লিজ, এটা ক্রিয়েটিভ কাজ, বেকুবদের মাথায় ঢুকবে না এটা। কি তুই আমাকে বেকুব বলে ডাকলি? আরে এটা কখন বললাম? বুঝতে পেরেছি, সুগার লো হয়ে গেছে। নাও। শোন সালার, তুই এই কোম্পানির সিইও, আমার ব্যবসায়িক সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। শোন, এই নাম সর্বস্ব রাইটার হওয়ার নেশায় লাইফটা নষ্ট করে দিস না। বাবা, আমার প্যাশন বিজনেস না, গল্প লেখা। আমার আমার মাথায় গল্পগুলো বৃষ্টির মতো ঝরে পড়ে, তাহলে আমি কি করব? চেক দিস আউট। হ্যাঁ, সব সময় সব জায়গায় নতুন গল্প এসে যায়। চায়ের কাপে, গোসলে বালতিতে, বিরিয়ানির প্লেটেও, আবার ক্ষুধা ধরা পেটেও। বন্ধুর সাথে দেখা আর ভালো খারাপ যাই হোক, সব সময় সব জায়গায় নতুন গল্প এসে যায়। সকালের হাঁটায়, জীবনের পাতায়, অফিসের মিটিং এ, তোমার বকা ঝকাতে, সব সময় সবখানে নতুন গল্প চুপ এসে কর। যায়। সব দোষ আমার, আমিই দায়ী। ছোটবেলায় তোর লেখা ওই গল্পটা যদি আমি পছন্দই না করতাম, তাহলে তুই আজ রাইটার হওয়ার স্বপ্ন দেখতি না, আর আমার সুগারের সমস্যাও হতো না, আর আমাকে এই টফিও খেতে হতো না। দেখ, তোর যদি এতই শখ থাকে তাহলে তুই 10-12 জন রাইটার রেখে দে না। ওরা সপ্তাহে 2-3টা করে গল্প লিখে দেবে, আর তুই শুধু নিজের নামে ছাপিয়ে দিবি, ঠিক আছে? তাতে অন্তত তুই কিছুটা সময় ব্যবসায় দিতে পারবি। আর চাস তো নিজেই একটা পাবলিশিং কোম্পানি খুলে নে সালার। কিসের অভাব তোর বলতো? গল্প রিজেক্ট হওয়ার ঝামেলাও থাকবে না। বিজনেসম্যানের মতো ভাবতে শেখো, না হলে কিছুই আর হাতে আসবে না, শুধু সময় নষ্ট হবে আর চুল সাদা হবে। বাবা, আসলে সাদা চুল আর্টিস্টকে কিন্তু খুব মানায়। মানে মানে আমি বলতে চাচ্ছি, আর্টিস্ট অনেক কষ্ট করে ক্যারিয়ার দাঁড় করায়, এই জন্য আত্মসম্মান থাকা উচিত। এটাই তো তোর সমস্যা। মাথা খাটা, মন দিয়ে একটু ভাব। সময় থাকতে চেঞ্জ হওয়া, না হলে ক্যারিয়ারের অনেক ক্ষতি হবে। বাবা প্লিজ, আমি আমার নিজের যোগ্যতায় বড় হতে চাই। তোর এই বাজে কথা আমি একদম শুনতে চাই না। আধা ঘন্টার মধ্যে কনফারেন্স রুমে মিটিং এ তোকে আমি দেখতে চাই, ঠিক আছে? বুঝেছিস? আশা করি আমার কথা আপনারা সবাই বুঝতে পেরেছেন। বাকি প্রেজেন্টেশনটা উপস্থাপন করবে সালার ইরফানি। আমি সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা জানেন আরফানি ইন্ডাস্ট্রিজ এই দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে নির্ভরযোগ্য কোম্পানি। আর প্রতিটা বড় ব্যবসার মতোই আমাদেরও কিছু লক্ষ্য আছে, আর তা হলো সব বাধা সরিয়ে যে কোনো মূল্যে সত্যিকারের ভালোবাসা অর্জন করা। প্রতিটি গল্পের মতোই এই গল্পেও ছেলে আর মেয়ে প্রেমের জন্য সমুদ্র পাড়ি দিতেও রাজি ছিল, কিন্তু শেষ পর্যন্ত তো বিয়েই করতে হয়, সমাজে মুখ দেখাতে হয়। আর তার জন্য কি দরকার? পরিবার পরিজনের সম্মতি। কিন্তু স্যার, তাদের প্রেম কাহিনীর হাড়ি মাঝপথেই ফেটে গেল, ঠাস। আরে পরিবারের মানুষই তো ভিলেন হয়ে দাঁড়ালো। এখন দুজনের কি করার আছে? বাড়ি থেকে পালিয়ে গেল। সালার, কি বাজে কথা বলছো? একদম ঠিক। প্রেম করলেই ঘরের মানুষ এটাই তো করে, বাজে কথা বলে। আর এই কারণে দুই পরিবারের সবাই আগুনের উপর হাত দিয়ে কসম খেয়েছে যে যেখানেই ওদের দুজনকে ধরবে, টুকরো টুকরো করে কাবাব বানিয়ে কুকুরকে খাওয়াবে। চুপ করো, বাজে কথা বন্ধ করো। আই এম সরি বাবা,
তুমি রাগ করো না। সুগার লো? টফি? এক সেকেন্ড, এই নাও, হাতে নাও আরে মিষ্টি। রাখো তো তোমার টফি, এখান থেকে বের হয়ে যাও। গেট আউট! তোমাকে এই মুহূর্তে আমি চাকরি থেকে বের করে দিচ্ছি। দারুণ ব্যাপার তো। আর কতদিন তুই তোর আব্বুর মানে আঙ্কেলের রাগ ঠান্ডা করে যাবি? আমি তো কিছুই বুঝতে পারছি না সালার। হ্যাঁ, হাস, তুইও হাস। যেখানে ভাগ্যই দাঁত দেখাচ্ছে সেখানে তুইও দাঁত দেখা। আসলে তুইও না সারা দুনিয়ায় একেবারে ইউনিক পিস। মন আর ব্রেনের লড়াই আটকে আছিস। জীবনে কি চাস সেটাও ঠিক মতো জানিস না, আর এখন তোর হাত থেকে ব্যবসাটাও চলে গেছে। এখন কি করবি? শোন নাদিম, কি করব বলতো? এতগুলো গল্প লিখেছি আমি, এতগুলো গল্প লেখার পরেও শহরের প্রায় সব পাবলিশাররাই রিজেক্ট করে দিচ্ছে। ব্লগ লিখলে গালাগালি শুনতে হয়। কত নামি দামি লেখকের কাছে আমি গিয়েছি, ওরা আমার গল্প চুরি করে নিজের নামে ছেপে দিয়েছে। দেখ, আমি আর বোকা হতে চাই না। এটাই কিন্তু দুনিয়ার নিয়ম বন্ধু, সবাই মাথা খাটিয়ে চলে। টাকা কামায় রে টাকা, তোর মতো আকাশ কুসুম কল্পনা করে না। আর টাকা কামাতে হলে লিমিট ক্রস করতে হয়। বাই দ্য ওয়ে, তুই যে গল্পটা লিখেছিস ওটা শেষে কি হয়েছিল? যখন দুজন প্রেমিক প্রেমিকার বাড়ির লোকজন সেখানে পৌঁছালো, তাদের ব্রেকআপ হয়ে গেল। ব্রেকআপ হয়ে গেল? তোর গল্পগুলো না তোর মতোই পুরোই স্যাড। এগুলোই তো চলে, তাই এগুলোই বিক্রি হয়। বিক্রি হচ্ছে? কতটা বিক্রি করেছিস? নিশ্চয়ই একটা নাম্বার আছে, বল সেটা। 1, 2, হ্যাঁ কত বল? এই, তুই নিজের কাজ কর, পেন্টিং বানা। আরে চা কেন রেখে দিলে? খুব মজা হয়েছে তো। না থ্যাংক ইউ। এর সাথে এটা কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, খুবই সুস্বাদু ছিল এটা। বিশ্বাস করো, তুমি যদি এটা খেতে না, তাহলে আমার মতো তোমারও ঢেকুর আসতো। ও একটু লবণ দিলে হজমটা ঠিকঠাক হবে। গোলু ভাই, আপনি এখানে লবণদানি কেন রাখেন? নেপোলিয়নে কিন্তু এই ঝামেলায় মারা গিয়েছিল। যদি আপনার সাথে কোনো অঘটন ঘটে যায় না। আমার তো বিশ্বাসই হয় না, এত বিখ্যাত একজন লেখিকা এতটা কুসংস্কারে বিশ্বাসী হতে পারে। আচ্ছা, আমার সাথে তো একটা অঘটন আগেই ঘটে গেছে। আরে আমার বাড়িতেই তো আছে, আমার 4 বাচ্চার মা সে। এবার একটু কথা বলি নাকি আমাদের ওয়েব স্টোরিটা নিয়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ, তোমার যে নতুন গল্পটা এসেছে না, দিল খালি নেই, আরে একদম ঝড় তুলে দিছে আমাদের ওয়েবসাইটে। সবচেয়ে বেশি হিট হয়েছে। কংগ্রাচুলেশন, দারুণ কাজ হয়েছে। থ্যাংক ইউ। পরের পার্টটাও আজ রাতে আমি আপনাকে পাঠিয়ে দেবো, ইমেল করে দেবো, ঠিক আছে? আরে ওইটার তো প্রুফ রিডিংও শেষ হয়ে গেছে, আজকে রাতেই আপলোড হয়ে যাবে। ওই যে কি দারুণ করেছে নায়কের চরিত্রটা লিখছো না, বাহ বাহ বাহ। আর মেয়েরা তো পাগল হয়ে যাচ্ছে, খোদার কসম। আমি পড়ছিলাম আমার ফ্যানদের ইমেলগুলো, কমেন্টগুলো। তাহলে এটাকে বই আকারে কবে আনছেন? খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটার জন্য তো অগ্রিম চেকও রেডি আছে। আচ্ছা, এই যে দেখো, এখন না, আগে লাস্ট পার্টটা শেষ হোক তারপর। কিন্তু গোলু ভাই, ওটার এন্ডিং তো এখনো ভাবাই হয়নি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেমন ইনপুট আসবে আমি আপনাকে সাথে সাথে ইমেল করে দেব। ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন চলে যাই। ঠিক আছে, যাচ্ছি। আরে শোনো না মাসা, আমি বলছিলাম কি, এবার যে বইটা আসবে ওইটার ব্যাক কভারে যদি তোমার একটা সুন্দর ছবি চেপে যায় কেমন হবে বলো তো? মানে বলছিলাম, তোমার ডাই হার্ট ফ্যানরা, মানে ওই পাগল ভক্তরা এগুলো চাচ্ছে আর কি। না, এসব আমার ভালো লাগে না। আল্লাহ হাফেজ। আল্লাহ কি সুন্দর একটা চেহারা দিয়েছে, মাশাআল্লাহ। বুদ্ধিটাও ভালোই আছে, কিন্তু ম্যানারটা একটু কম। আরে সমস্যা না, শিখাই নেবো।
আসসালামু আলাইকুম। মাসা আসলে ঠিকই বলছিল, আজ একটা অঘটন হবেই। এই যে হয়ে গেল। কেমন আছেন? কতবার হাত দিয়ে মাপ চাইছিলাম, নাও এবার 2 পা দিয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। হ্যাঁ, আর তোমার ওই আজে বাজে গল্প ছাপবো না, ছাপবো না, ছাপবো না। যাও এবার যাও। অনেক ধন্যবাদ এত কিছুর জন্য। আমি কোনো কিছুতেই হাল ছাড়ছি না। আচ্ছা শুনুন গুলু ভাই, এইবার আমি যে গল্পটা লিখেছি আউটস্ট্যান্ডিং। আপনি একবার পড়ে দেখুন, বুঝতে পারবেন। দিল থেকে লিখেছি। যদি আপনার webstories.com এ এটা যায় না, হইচই পড়ে যাবে। আপনি জাস্ট একবার ট্রাই করে দেখেন। আরে এটা কি কাপড় চোপড় যে ট্রাই করবো? বাবা, এটা একটা ক্রিয়েটিভ কাজ। ক্রিয়েটিভ মানে এটা না যে ক্যানভাসের উপর পান খেয়ে তুমি থু দিয়ে দিলে একটা শিল্প হয়ে গেল। এটা লেখালেখি আর্ট, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। প্রত্যেকটা শব্দকে মুক্তোর মতো পলিশ করে রত্নের মতো ঠিক জায়গায় বসিয়ে দিতে হয়, তখনই গিয়ে বাগানে তোমার একটা নতুন ফুল ফোটে। এভাবে কিছু হবে না। আচ্ছা গুলু ভাই আমি খুব সিরিয়াসলি বলছি, প্লিজ একবার আমার লেখাটা পড়ে দেখুন। একবার যদি আপনি এটা পাবলিশ করে দেন, তাহলে অন্তত বাবাকে বলতে পারবো আমি লিখতে পারি। আমারও ফ্যান ফলোয়ার আছে, আর একটা অবস্থানও আছে। ফ্যান ফলোয়ার, এই যে এটা দেখছো, এই যে আজ সকাল থেকেই story.com এ মাশা রহমানের এই গল্পটা 12,000 বার পড়া হয়েছে। কতবার? 12,000 বার। একেই বলে ফ্যান ফলোয়ার। এটাই পাঠকের ভালোবাসা। কি বুঝলা? আরে মাশা রহমানের কাছ থেকে কিছু শেখো। এমন এমন গল্প লিখে পাঠাই, সত্যি বাহ বাহ। যাও যাও। আরে তাকেও তো আপনি প্রথমবার একটা সুযোগ দিয়েছিলেন, নাকি সে দোলনায় বসে লেখা শুরু করে দিয়েছিল? আমার দিকেও আপনি একটু নজর দিন, আমি আপনার জন্য দোয়া করে দেব। দেখো সালার বাবু, এখানে নতুন লেখকদের আসল চাঁদ ওঠে তখনই যখন নিজের নামের পাশে কোনো অভিজ্ঞ রাইটারের নাম যুক্ত হয়। যেমন আমাদের মাশা রহমান, বা ধরো আমাদের পারভিন আক্তার আছে, কিংবা রুবিয়া খাতুন, রুকাইয়া বানু আছে। এই ধরনের লেখকের ছায়া যদি তোমার নামের পাশে পড়ে যায়, খোদার কসম বলছি তুমি এক রাতের মধ্যে বেস্ট সেলিং লেখক হয়ে যাবে। কি বুঝতে পারছো? গুলু ভাই, আমি নিজের পরিচয় নিজেই বানাতে চাই। অ্যান্ড সরি টু সে, ওই যে আপনাদের লেখিকা মাশা বা যেই হোক, আমি ওদের চেয়েও ভালো লিখতে পারি। বাবা, এই নিষ্ঠুর পৃথিবীতে এরকম ওভার কনফিডেন্স চলে না। কি বুঝলা? সূর্য এখানে তার পক্ষেই থাকে যে রাতের আধারকে হাত ধরে নিয়ে চলতে পারে। হ্যাঁ, বুঝতে পারছো? আরে কি ডায়লগ মারলাম আমি! সূর্য তার পক্ষেই থাকে যে রাতের আধারকে সঙ্গে নিয়ে চলতে পারে। সূর্য তার পক্ষেই থাকে যে রাতের আধারকে সঙ্গে নিয়ে চলতে পারে। আরে তুমি বসে আছো কেন? আরে যাও না বাবা, আমার কাজ করতে দাও। গুলু ভাই, শুধু একবার শুধু পড়ে দেখেন। শওকত, আয় শওকত, যে এদিকে আয়। গাড়ি থেকে আমার ওই বড় লাঠিটা নিয়ে আয়। যে আচ্ছা। আমিও দেখিয়ে দেব আমি পারি। এটাই কিন্তু দুনিয়ার নিয়ম বন্ধু। সবাই মাথা খাটিয়ে চলে, টাকা কামায় রে টাকা। তোর মতো আকাশ কুসুম কল্পনা করে না। আর টাকা কামাতে হলে লিমিট ক্রস করতে হয়। এখানে নতুন লেখকদের আসল চাঁদ ওঠে তখনই যখন নিজের নামের পাশে কোনো অভিজ্ঞ রাইটারের নাম যুক্ত হয়। যেমন আমাদের মাশা রহমান। এই ধরনের লেখকের ছায়া যদি তোমার নামের পাশে পড়ে যায়, খোদার কসম বলছি তুমি এক রাতের মধ্যে বেস্ট সেলিং লেখক হয়ে যাবে। কি বুঝতে পারছো?
সূর্য এখানে তার পক্ষেই থাকে যে রাতের আধারকে হাত ধরে নিয়ে চলতে পারে। হ্যাঁ, বুঝতে পারছো? হাই, যা যা যা। বিরক্তিকর। বাসায় মেহমান আনবি নাকি? এমনিতে মাও বাসায় নেই। আসসালামু আলাইকুম মাশা। আমি আপনার উপন্যাস আর গল্পগুলোর একজন নীরব ভক্ত। আশা করি আপনি ভালো আছেন। তবে নিশ্চিতভাবে আমার এই ইমেইলটা পড়ে আপনার হয়তো খারাপ লাগবে। আমার খারাপ লাগবে? এটা কেমন কথা? কারণ webstory.com-এ প্রকাশিত আপনার গল্পগুলো আমার একদমই ভালো লাগেনি, শুধু দু একটা বাদে। আমি এটা বলছি কারণ আমার বিশ্বাস একজন লেখক আর পাঠকের মধ্যে সত্যের একটা সম্পর্ক থাকা উচিত। আর সত্যি বলতে আপনার গল্পগুলোর মধ্যে অনেক ত্রুটি আছে। ত্রুটি আছে? কে কি বললো? আমার কাছে পারফেক্ট গল্প সেইটাই যেখানে কারো চোখে কোনো ভুল ধরা পড়ে না। যেমন শেক্সপিয়ারের গল্পগুলো। কিন্তু আপনার গল্পগুলোতে, বিশেষ করে ভালোবাসি তোমায় গল্পটা আমার কাছে একটু অসম্পূর্ণ লেগেছে। টেকনিক্যাল ইস্যুগুলো চোখে পড়েছে। টেকনিক্যাল ইস্যু আবার কি? টেকনিক্যাল ইস্যু? এখানে পানির মোটর নষ্ট হয়ে গেছে নাকি? এগুলো কি ত্রুটি? আর সত্যি বলতে আপনার গল্পগুলোর মধ্যে অনেক ত্রুটি আছে। ফাজিল। হ্যালো হ্যালো, কি হয়েছে? হঠাৎ করে চুপ হয়ে গেলি কেন? বল না, কি হয়েছে? কি কি? আমি সালার ইরফানি। হ্যাঁ, মাশা, তুই একবার আমি তুই তুই জানিস সালার ইরফানি কে? না, কে সে? ওই ইমেল পাঠিয়েছে। তুই সত্যি খুব বড় বোকা। তুই সালার ইরফানিকে চিনিস না? না, হ্যাঁ, যে ইমেল পাঠিয়েছে। সালার ইরফানি হ্যাঁ, মাল্টি মিলিয়নিয়ার। ইরফানি গ্রুপ অফ কোম্পানিজের একমাত্র উত্তরাধিকারী তোকে ইমেল করেছে মাশা। ও স্ট্রেঞ্জ ব্যাপার, এত বড় রাইটার কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। নট ইভেন এ সিঙ্গেল পিকচার। জানি না, তবে এই টাইপের ফিমেল রাইটাররা দে আর ভেরি হাউসওয়াইফ টাইপ। নিজের প্রাইভেসির ব্যাপারে খুব সতর্ক। কিন্তু ওদের ফেসবুক ডিপিতে সবসময় প্রিন্সেস অথবা অ্যাঞ্জেলের ছবি থাকে। কিন্তু সালার, তার সমালোচনা করা উচিত হয়নি। মেয়েরা প্রশংসা পছন্দ করে, নিন্দা নয়। বোকা ছেলে। আমি যদি তার প্রশংসা করতাম তাহলে সে আমাকে খুবই সাধারণ র্যান্ডম ফ্যান ভেবে ইগনোর করে দিত। সমালোচনা করেছি বলেই দেখিস সে রিপ্লাই দেবে। দ্যাটস পয়েন্ট। ওয়েট অ্যান্ড ওয়াচ। নাদিম এসে গেছে। আমি কি বলেছিলাম? রিপ্লাই এসে গেছে।
একটু আগেই তো বললি, ঠিকই এসে গেছে। হ্যালো মিস্টার সালার, থ্যাংক ইউ ফর ইয়োর ইমেইল। ভালো লাগলো যে আমার গল্পটা আপনি এত মনোযোগ দিয়ে পড়েছেন। ইনফ্যাক্ট আপনাকে ধন্যবাদ, আপনি আমার ভুলগুলো দেখিয়ে দিয়েছেন। সিরিয়াসলি? দেখ দেখ নাদীপ, তুই দেখেছিস কি বলেছিলাম, বলেছিলাম না? আর আমি একদমই মাইন্ড করিনি। মানে কি মাইন্ড করেনি মানে কি? হ্যাঁ, কি বলছিস বল আমাকে, কি লিখছো মাশা, দেখি। দেখো, একটু তোমার বন্ধুর উপরও দয়া করো। আমারও তো ইচ্ছে করে না সালার ইরফানের সাথে দু চারটা কথা বলি, তাই তুই বলতে থাক, আমি লিখে দিচ্ছি প্লিজ। আচ্ছা লেখ। উফ, হ্যাঁ বল। লেখ। হুম। প্রথমত আপনার ফিডব্যাকের জন্য আপনাকে থ্যাঙ্কস। ওহো, আপনার মতো আমিও সত্য কথা বলি, তো আপনার ফিডব্যাক পড়ে আমার এটা মনে হলো যে গল্পটাকে আরো ডেভেলপ করার সুযোগ রয়ে গেছে। আমি কি লিখবো? আমি লিখবো দারুণ রিপ্লাই দে, যেন ওর মন ছুঁয়ে যায়। থ্যাংক গড আপনি আমার ফিডব্যাকটা বুঝতে পেরেছেন, নয়তো আমি তো প্রায় ধরেই নিয়েছিলাম যে আপনি আমাকে চিরতরে ব্লকই করে দেবেন। রিপ্লাই এসেছে, রিপ্লাই এসেছে। কি লিখেছে? কি 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 দেখি দেখি। আমি তো বলছি না, বস ওখানে, বস। থ্যাংক গড আপনি আমার ফিডব্যাকটা বুঝেছেন। আমি তো প্রায় ধরে নিয়েছিলাম আমাকে চিরতরে ব্লকই করে দেবেন। না না, আপনাকে কিভাবে ব্লক করবে স্যার? বাই দ্য ওয়ে, আমিও কিন্তু একজন রাইটার। তাই নাকি? রাইটার? ও আচ্ছা, রাইটার। রাইটার না, রাইটার। আমিও কিন্তু সারাদিন গল্প লিখতে থাকি। এটা ন্যাচারালি আমার কাছে আসে। তুই ভালোই বলেছিস, ন্যাচারালি। বাহ, দারুণ তো। আচ্ছা, ভালো। মাশাও রাইটার, সালারও রাইটার। আবার কি? তাই তো আপনার গল্পগুলো পড়ে মনে হলো সামান্য একটু চেঞ্জ করলেই আরো ক্লাসিক হয়ে উঠতে পারে। তালি দে ভাই, তালি দে। বাহ বাহ। আচ্ছা, এটা মনে হয়েছে। যাই হোক, আপনার রিপ্লাই পড়ে ভালো লাগলো, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আপনার। চুপ কর। লেখ। থ্যাংক ইউ। হুম। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। খোদা হাফেজ। খুদা হাফেজ। হায় হায় হায়, বাহ বাহ। আর কি বলবে বল? খোদা হাফেজ। এত তাড়াহুড়া করিস কেন? আর একটু কথা বলি না, এতটুকু প্লিজ। আবার কি কথা বলতে হবে? মাশা, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। কি বলবি বলে শেষ কর। সালার প্লিজ আমার গল্পগুলো পড়তে থাকবেন। আমি আপনার ফিডব্যাকের অপেক্ষায় থাকবো সব সময়। আরো আছে। তাড়াতাড়ি পড়, আরে তাড়াতাড়ি পড় সালার। আর হ্যাঁ, webstory.com এ আমার লেটেস্ট গল্পের কাহিনী দিল খালি আছে অবশ্যই। না, নেই। খালি আছে মাশা। আমার গল্প দিল খালি নেই। খালি নেই। লেখো। আচ্ছা, খালি নেই। দিল খালি নেই, অবশ্যই পড়বেন। পড়বো, আমরা সবাই পড়বো, তোকেও পড়তে হবে। আমি পড়বো না। Why not? Why not? I wish you all the best. মাশা, এটা আমার নাম্বার, লিখে নিন। হায় আল্লাহ, কি হলো? কি হলো? মাশা, মাশা, ও মাই গড, ও মাই গড। এই যে এখানে দেখ, সালার নিজের নাম্বার পাঠিয়েছে। এবার আমরা আমাদের নাম্বার পাঠাবো। কার নাম্বার পাঠাবি তুই? না 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 না, মোটেও না। দিয়ে দিয়েছি। ওকে ফাইন, দিয়ে দিয়েছি। নাম্বার কেন পাঠালি তুই? কেন করলি এটা? রাগ করিস না, আমি তো তোর বন্ধু নাকি, আর তোর ভালোই চাই। তুই এখন এখান থেকে যা, নইলে আমি কিন্তু তোকে মেরেই ফেলবো।
সালারের ঠিকানাটাই তো জানা নেই। তোর জন্য ভালোই করছি আর উল্টো রাগ দেখাচ্ছিস। আমার ভালোই ভালো করতে করলাম। আসছে। মাসা, মাথা খারাপ করে দিচ্ছে আমার। ওর নাম্বার চলে এসেছে, দেখলি? আমার কথাই ঠিক। একদম একদম। দে দে, হাত দে, হাত দে তো। আচ্ছা, আরে ধর বাদ দে তো। থাক, লাগবে না। আরে ব্রো, ও তো টাটা বাই বাই লিখে পাঠালো। তো কি হয়েছে, নাম্বার তো পেয়েছিস তাই না? মেয়েরা এমনই করে। আচ্ছা, তাহলে গল্পটা কোন দিকে যাচ্ছে? আমার লক্ষ্যের দিকেই। তোর গন্তব্য নিজেই তোর কাছে চলে এসেছে মাসা। আচ্ছা, এমনিতে তো আমি তোর উপর খুবই জেলাস, কিন্তু কি করব বল, তোর খুশির জন্য আমিও খুব খুশি। মাসা, হ্যাঁ মাসা এদিকে দেখ হ্যাঁ, না কি একটু। হয়েছে? কি কি কি? এখন থেকে তুই ওর সাথে সব সময় যোগাযোগ রাখবি, বুঝেছিস? একে তো তুই ওকে আমার নাম্বার দিয়েছিস, আবার আমাকে জিজ্ঞাসা করিসনি, করেছিস? আর এখন আমি ওর সাথে কেন যোগাযোগ রাখবো বল? খেয়ে দে, আমার কি কোনো কাজ নেই? আল্লাহ মাফ করে, আবার কে কল দিল? হ্যালো হ্যালো, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। মাসা, আই হোপ আমি আপনাকে বিরক্ত করিনি। এটা তো হতেই পারে না। কার এত বড় সাধ্য আছে যে আমাকে বিরক্ত করবে? ও, তাহলে তো আমি বেঁচেই গেলাম। আচ্ছা, আপনি কে? জি, আপনি আমার নাম্বার সেভ করেননি? আমি সালার, সালার ইরফানি। আমাদের ইমেইলে কথা হয়েছিল। ও আচ্ছা, সেভ তো করার কথা ছিল, কিন্তু ভুলে গেছি হয়তো। ইটস ওকে, নো প্রবলেম, এখনই সেভ করে নিন। বাই দ্য ওয়ে, আপনার webstory.com-এ যে লেটেস্ট গল্পটা আছে না, আমি এখন সেটা ফলো করছি। ভেরি ইন্টারেস্টিং, বলতেই হবে। থ্যাংক ইউ। পড়তে থাকুন আপনি, ভালো লাগলে জানাবেন। আর যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটাও বলবেন। আপনি মজা করছেন তাই না? না, একদমই না। আমি তো বুঝতে পারছি যে আপনি গল্পটা একটু ভিন্নভাবে পড়েন, ভিন্নভাবে জাজ করেন, তাই হয়তো আপনার চোখে এমন কিছু ধরা পড়তে পারে যেটা হয়তো আমিও নোটিস করিনি। আসলে আমি শুধু চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আপনি লিখে যাচ্ছেন, আমি পড়ে যাচ্ছি। আমি কোথায় আর আপনি কোথায়? আচ্ছা, এমন কিছু না। আমি একটা গল্প লিখছিলাম। আমি আপনাকে কল ব্যাক করছি। আই উইল গেট ব্যাক টু ইউ হোয়েন আই এম ফ্রি। হ্যাঁ, বিজি আছি, প্রচুর আইডিয়া আসছে। ওকে, বাই। মাসা, চা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আসছি, নিয়ে আসছি, চা আসছি। হ্যালো, আপনি তো দেখছি অনেকদিন বাঁচবেন। আমি আপনার কথাই ভাবছিলাম। আপনি আমার কথাই ভাবছিলেন? আসলে আমার না ডান চোখের উপরটা একটু কাঁপছিল, তো মনে হলো যে কোনো ভালো খবর আসতে যাচ্ছে, আর তখন আপনার কল এলো। কি? আপনি কি এসব কুসংস্কার বিশ্বাস করেন? হ্যাঁ, আমার সামনে দিয়ে যদি বিড়ালও হেঁটে যায় আমি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসি। আমার আম্মা তো বলে আমি একটু বেশিই বাড়াবাড়ি করি। দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ বাট ফানি। আমি আসলে ফোনটা করেছিলাম কারণ আমি একটা গল্প লিখছিলাম। আচ্ছা, এক জায়গায় এসে আটকে গেছি, বুঝতেই পারছেন, রাইটার্স ব্লক। তো আমি ভাবছিলাম যে মেবি আমরা দেখা করতে পারি
একসাথে বসে ডিসকাস করলে হয়তো। কে কে ফোনে ডিসকাস করে নেই? হ্যাঁ মানে সামনাসামনি বসে কথা বলতে পারলে অনেক ভালো হতো। যদিও সেই শুরু থেকেই তো আমরা ফোনে কথা বলে যাচ্ছি। আই থিংক উই শুড মিট। কিন্তু আমরা ফোনেই এটা সেরে নিতে পারতাম। আসলে আমি একটু স্ক্রিপ্ট লিখছিলাম তো। মাশা, কোনো কিন্তু টিন্তু না। হয়তো এই কারণেই আপনার ডান চোখটা কাঁপছিল। ওটা কি যেন বলে, শুভ লক্ষণ। হ্যাঁ ঠিক তাই। হ্যালো, আচ্ছা তাহলে আমরা কালকে 3টা বাজে গ্রিন পার্ক রেস্টুরেন্টে দেখা করব। ওকে বাই, সি ইউ, খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। বাসা! না 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 মাস, আমি বলেছি আমি যাব না মানে যাব না। আমি একেবারে সোজা মানুষ, আমি মিথ্যা কেন বলবো? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, তুই তো অনেক সহজ মানুষ। একবার তো দেখা কর, শুধু একটাই ডেটের ব্যাপার তাই না? একবার তো তুই অ্যাক্টিং করবি তাই না? তাই না, করবি না? না, একদম না, কখনোই না। ভেবে দেখো, ও কিন্তু সালার ইরফানি। এমন সুযোগ কিন্তু বারবার আসবে না তাহা মামুনি। হ্যাঁ, ওর সঙ্গে ডেটে যাওয়ার জন্য মেয়েরা পাগল হয়ে যায়, আর তুমি ডেটে যাওয়ার সুযোগ পাচ্ছ। ভাবো তো, এত হ্যান্ডসাম, ড্যাশিং, চার্মিং একটা ছেলে তোমার সামনে বসে আছে, আর তুমি ওকে 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 ওকে, আমি ওর সাথে ডেটে যেতে রাজি আছি। হ্যাঁ? কেমন আছিস? তুমি জিজ্ঞেস করার আগেই ভালো ছিলাম। তুমি কেমন আছো? ভালো আছি, মানে তোর মতোই, কোনো চেঞ্জ নেই। আর হ্যাঁ, তোর লেখালেখির কি খবর সালার? কিছু লিখেছিস? ছাপা হয়েছে? নাকি এখনো আগের মতোই মজা করে বেড়াচ্ছিস? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি তোমারই ছেলে। যা একবার বলি তা করেই দেখাই। নাম তো প্রকাশ করেই দেখাবো তোমাকে, ঠিক আছে? ওকে? এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। হ্যালো, এক্সকিউজ মি, মাশা রহমান।
জি জি আমি 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 তাহার আরমান না মানে আমি মাশার রহমান আমি। আমি সালার ইরফানি। আপনি আপনি বসুন না প্লিজ। হ্যাঁ, আপনাকে কে না চেনে? প্লিজ বসুন। কেমন আছেন? আমি পরিস্থিতি একটুও ভালো না, হায় আল্লাহ, এখন আমি কি করব? আরে বোকার মতো কথা বলিস না। আম, আম, আমি আমি একদম ঠিক আছি। আপনার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। মানে বলতে চাচ্ছি, আমি নিশ্চিত ফোনে মানুষের ভয়েসটা একটু চেঞ্জ হয়। ও, আমার বাবা বলেন আমার ভয়েসটা নাকি একদম জল তরঙ্গের মতো, কখনো একেবারে শিশুর মতো শোনায়, আবার কখনো কুস্তিগিরের মতো শক্ত, তাই না? একদম ওভার অ্যাক্টিং করবি না। ভেরি ফানি। আই লাইক ইউর সেন্স অফ হিউমার। আপনি কিছু খাবেন? আমার তো ক্ষুধায় মরে গেছে। ও তাই নাকি? বিষ খেতে ইচ্ছে করছে? অর্ডার কর, স্যান্ডউইচ অর্ডার কর। ওয়েট, স্যান্ডউইচ, জি স্যান্ডউইচ। চা, চা চা মিষ্টি? মিষ্টি মিষ্টি। চা 2 কাপ। আমার যদি কিছু হয়ে যায় আমাকে উদ্ধার করিস মাসা, না হলে মরেই যাব। আরে মরার চিন্তা এখন বাদ দে, আমার ইমেজটার কথা একটু ভাব এখন। সো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আপনার কি ধারণা? শেক্সপিয়ার? ও আচ্ছা, শেক্সপিয়ার। আমি তো ছোটবেলা থেকে তার কবিতা শুনে আসছি। এত সুন্দর কবিতা লিখতেন, সব বাচ্চারই মুখস্থ থাকে। কবিতা? উনি বাচ্চাদের কবিতা লিখতেন না তাহা, উনি একজন গ্রেট নাট্যকার। আই লাইক ইট, আই লাইক ইউর সেন্স অফ হিউমার। আপনি বেশ মজার কথা বলেন। এই বোকা মেয়ে, দাঁত বের করিস না কিন্তু, এমনিতে আমার ইমেজের 12টা বাজিয়ে দিয়েছিস। ওকে, আই এম সরি। হ্যাঁ, কিন্তু কেন? সরি সরি সরি, আমি তো কতক্ষণ ধরে এদিক সেদিকের কথাই বলছি। আপনি আপনার গল্পটা সম্পর্কে বলুন না। হ্যাঁ, হায় আল্লাহ, হায় আল্লাহ, দুধ পড়ে গেছে তো, এখন খারাপ কিছু হতে যাচ্ছে, নিশ্চয়ই খারাপ কিছু। দুধ পড়ে গেছে, কিছু না কিছু একটা খারাপ হবে। হ্যাঁ, আই এম সো সরি। না না, ইটস ওকে, তেমন কিছু না। ওভার অ্যাক্টিং বন্ধ কর ওভার অ্যাক্টিং। আচ্ছা, যাই হোক, আমার গল্পটা শোনাবো? হ্যাঁ শোন, গল্প শোন। আপনি অনেস্ট ফিডব্যাক দিবেন, ভালো খারাপ যাই মনে হয় বলবেন, ওকে? তো আমার গল্পটা এমন যে একটা মেয়ে আর একটা কেমন লাগলো আপনার কাছে? খুবই টেস্টি। আরে স্যান্ডউইচের কথা জিজ্ঞেস করেনি, গল্পের কথা জিজ্ঞেস করেছে। আউটস্ট্যান্ডিং বল, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং। এত এত ভালো গল্প আমি আজ পর্যন্ত শুনিনি, আসলে দারুণ হয়েছে। রিয়েলি? জানেন, আমি না আজ পর্যন্ত যাকেই গল্পটা শুনিয়েছি সবাই মজা করে উড়িয়ে দিয়েছে, কিন্তু আপনার কথা শুনে ভালো লাগলো। থ্যাংক ইউ। শুনুন, এবার প্রশংসা ছেড়ে কোনো একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন। প্লটটা কেমন ছিল আর ক্যারেক্টারগুলো কেমন ছিল?
গল্পের প্লট তো খুবই ভালো ছিল, কিন্তু চরিত্রগুলো একটু ওগুলো একটু ডেভেলপ করতে হবে আর কি। একটু দুর্বল ছিল, ওগুলোতে একটু কাজ করা দরকার। বাকিটা সত্যিই খুব ভালো হয়েছে। ক্যারেক্টার ক্যারেক্টার জি জি জি। ওকে। চল চল চল, উঠে যা উঠে যা। না, আমি আরো কিছুক্ষণ থাকতে চাই। আরে ওঠ ওঠ ওঠ, এখন ওঠ। আচ্ছা বাবা। আচ্ছা, আজকে উঠি। আমার না আরেকটা গল্পে মন পড়ে আছে। এক সেকেন্ড, আমি একটা ছোট্ট উপহার আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তুই আমার 10 লাখ হালাল উপার্জনের পুরো টাকা মাত্র একটা পুরনো বইয়ের পেছনে সব উড়িয়ে দিলি সালার। পুরনো বই? বাবা, বাবা, ফর গড সেক, তুমি জানো এটা কি ছিল? শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের 100 বছরের পুরনো একটা কপি। পুরো পৃথিবীতে মাত্র 5টা কপি আছে, ওটা ছিল একটা। গিফট করেছি তো কি হয়েছে? গিফট? 10 লাখ টাকার বই তুই গিফট করে দিলি সালার। কি করব তোর, কি করব তোর বল? কাল থেকে তোর সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। না 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 না, কেন 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 বাবা, কেন বলো? কারণ তুই যদি এভাবে আমার সব সম্পদ উড়িয়ে দিস তাহলে কাল কাল আমি পথে বসে যাব, রাস্তায় দাঁড়িয়ে আমাকে আলু পটল বেচতে হবে। আচ্ছা ঠিক আছে, মানছি তোমার কথা। বাবা, মানে আমি বলতে চাচ্ছি, তোমার এত টাকা, তোমার এত সব টাকা তুমি কোথায় নিয়ে যাবে বলো? তুমি আমার কথা শোনো, আমার কথাটা শোনো। কে আছে তোমার? আর কোনো ছেলে, কোনো মেয়ে, নাকি কেউ? আমিই তো একমাত্র সন্তান, আর আমি যদি এই টাকা খরচ না করি তাহলে কে? তুমি করবে এই বয়সে? আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি করবে? তোর উড়ানোর জন্য আমি টাকা কামাই না। তুই 10 লাখ টাকা এভাবে উড়িয়ে দিলি। এই দেখো, এটাই তো চাই তোমার। নাও এটা, এটাই শেষ কথা। খাও, এবার শান্ত হও। টফি, এই 10 লাখ টাকার টফি রাখ তোর নিজের কাছে। পুরনো পুরনো, যদি শেক্সপিয়ার সম্পর্কে একটু ধারণা থাকতো এদের। কিন্তু সালার, আমাকে এত দামি গিফট দেওয়া তো ঠিক হয়নি, তাই না? আমি তো মাত্র ইন্টারনেটে চেক করলাম, দেখলাম ওটার দাম অন্তত 10 লাখের মতো তো হবেই। সো হোয়াট? আপনিও তো সেই লেখকেরই একজন। আমি ফার্স্ট মিটিং এ এমন কিছু দিতে চেয়েছিলাম যা আপনার পার্সোনালিটির সাথে মানানসই হয়, তাই দিয়েছি। কিন্তু সালার দেখুন, আমি এত দামি গিফট তো কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারবো না, তাই না? আমি এটা কাল আপনাকে ফিরিয়ে দেবো, ঠিক আছে? দেখুন মাসা, আপনি যদি এমন করেন তো আমার মনটা ভেঙে যাবে। আর জানেনই তো, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। তাই প্লিজ আপনি এমনটা করবেন না, ঠিক আছে? এইসব কি বলছেন সালার? কথা বলতে বলতে আপনি এত বিষণ্ণ হয়ে পড়েন কেন? জি আসলে আমার বাবা আমার লেখালেখি একদমই পছন্দ করেন না। চলুন গল্পটা নিয়ে কথা বলি। আচ্ছা, করি না, আমরা আলোচনা করি। আসলে আপনার গল্পের যে চরিত্রটা আছে, আমার মনে হয় তাদের মধ্যে একটু আয় শওকত, কত হইল রে? বলু ভাই 40। 40 আর 3 হইলে 43। ওই সামনের ব্যাগে রেখে দে, সাবধানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভেতরে বসে কথা বলি? কেন ভাই, এখানে দাঁড়ায়ও তো কথা বলা যায়। আচ্ছা কত বারবার তুমি এইভাবে আমার কাছে কেন আসো? আমি তো পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আমি তোমার কাহিনী। বলু ভাই, আপনি যেমনটা চেয়েছিলেন সবকিছু তেমনই হচ্ছে। দেশের নাম করা বিখ্যাত রাইটার আর আপনার প্রিয়, তার সাথে কার গল্প আসছে? আমার গল্প। আমি ইমেল করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। কোন রাইটার? কেন বলবো? সাসপেন্স শেষ হয়ে যাবে তো। আরে হাত ছাড়াও। ফোন।
হ্যালো, ইয়েস, গুলু ভাই স্পিকিং। জি জি, গুলু ভাই। আরে মাশা, মনে হচ্ছে দিল খালি নের শেষ পার্টটা তুমি লিখে পাঠিয়ে দিয়েছো, তাই না? জি 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 জি, 1-2 দিনের মধ্যে পাঠিয়ে দেব, লিখছি তো। প্রমিস, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেব। এটা জানাতে ফোন করেছিলাম আমি আসলে। হ্যাঁ। ভাই দেখো, গুল্লু ভাইয়ের মিটার গরম হয়ে যাওয়ার আগেই তুমি শেষ পার্টটা লিখে পাঠিয়ে দাও, নাহলে তোমার ওই যে ফ্যানরা আছে না, আমার অফিসে এসে কিন্তু ভাঙচুর শুরু করবে। আরে 3 সপ্তাহ হয়ে গেল। না 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 না, গুলু ভাই আমি পাঠিয়ে দেব, আপনি টেনশন করবেন না। হ্যাঁ, আর খুব মজার হবে, খুব ভালো হবে। আচ্ছা শোনো, তোমার ওই যে হিরো আছে না আরশাদ, ওরে কিন্তু লোকজন খুব পছন্দ করতেছে। এক কাজ করো, তুমি ওর কিছু সমস্যা বাড়িয়ে দাও, ওরে অ্যাক্সিডেন্ট দেখাও, হাসপাতালে পাঠাও, অসুখ বিসুখ কিছু একটা আনো, মানে ড্রামা বাড়াও আর কি কাহিনীতে, পাঠকরাও মজা পাবে। ঠিক আছে গুলু ভাই, যেমন বলছেন তেমনই হবে। আর কি করব? আর শোনো, ওই কাহিনীর শেষটা বুঝছো, একটু ভালো করে লিখবে, বুঝছো, একটু ইমোশনাল, মানে ড্রামা, একটু ধামাকা হওয়া চাই আর কি, বুঝছো, একদম। গুলু ভাই আপনি টেনশনই নেন না, এমন একটা এন্ডিং লিখবো মানুষ বছরের পর বছর মনে রাখবে। প্লিজ আপনি শুধু আমার চেকটা জমা করিয়ে দিন। হ্যাঁ করে দেবো, আজকের মধ্যেই করে দেবো, তুমি শুধু এন্ডিংটার দিকে ফোকাস করো। ওকে, খুদা হাফেজ। কি দারুণ লেখে মেয়েটা, বাহ 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 বাহ। এখনো দাঁড়ায় আসো, যাও এখান থেকে। হাই শোনো, রাইটারের নামটা কি বললা? আপনি বসে বসে ভাবতে থাকুন, পরের বার একটা সুপার গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। খোদা হাফেজ। আল্লাহ ছেলেটারে কত কিছু দিছে, খালি বুদ্ধিটা যদি একটু দিত আল্লাহ। ওয়াও, এই তো জমে গেছে। হ্যাঁ আপনার গাইডেন্সে পুরো সবকিছু দারুণ হয়ে গেল। জি, থ্যাংক ইউ সো মাচ। এটা তো আপনারই মেহেরবানি, আমি তো শুধু পরামর্শটাই দিতে পারি। এটা তো আপনার মেহেরবানি, আর আমি তো শুধু পরামর্শই দিয়েছি, তাই না? শোন, ওকে জিজ্ঞেস কর যে ওর বাবা কেন লিখতে দিতে চায় না। বাবা চায় আমি তার বিজনেস সাম্রাজ্যটা সামলাই, কিন্তু আমি তো দুনিয়াকে গল্প শোনাতে চাই, তাই না? ব্যাস এই কারণেই আমার উপর রেগে থাকে। কি রে, তুই কি দেখছিস? জি, আফসোস আফসোস লাগছে শুনে, বল ওকে বল। সত্যি খুব আফসোস লাগলো জেনে। মাসা, আমি অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। বলুন না, তাড়াতাড়ি বলুন, বল। আপনি যে গুলু ভাইয়ের জন্য ওয়েব স্টোরিজ লেখেন না, দিল খালি নেই, ওটা মনে হয় আমার নিজের লাইফের মতোই। এর মানে কি? মানে আমি বলতে চাচ্ছি, ওকে, আমার জীবনে ঠিক ওই ঘটনাগুলোই ঘটে যেটা আপনার স্টোরিতে হিরোর সাথে ঘটে। আবার দেখুন, নামের অক্ষরগুলোও একই, অর্সেল, সালার, সালার, অর্সেল। অর্সেলের কাছে টাকা পয়সা জমি জমা কোনো কিছুর অভাব নেই, আর আমারও তাই। সে নিজের হৃদয়ের কথা শুনে আমিও তাই করার চেষ্টা করি। তার জীবনে অবশ্য ভালোবাসার অভাব আছে, আর আমার জীবনেও তাই। তারও তার বাবার সাথে সবসময় ঝগড়া লেগে থাকে, তাই না? আর আপনি তো জানেনই, আমারও ঠিক তাই। তার নিজের খালাও তার জীবনে ভিলেন হয়ে আছে। আমারও, সে ইয়োলো পছন্দ করে, আমিও তাই। তার স্বভাব, পছন্দ অপছন্দ সবকিছুই। আমি মনে করি এটা আমার নিজেরই গল্প, বিশ্বাস করুন। আর মাশা, ট্রাস্ট মি, প্রতিটা পর্বেই এমন কিছু ঘটে যা আমার লাইফের সাথেও মিলে যায়। যেমন আপনার লেটেস্ট এপিসোডেই তো নায়কের একজন বন্ধু মারা গেল না? আমারও গত মাসে আমার একজন বন্ধু মারা গেছে। আরে ইডিয়েট, ও সিরিয়াস অবস্থায় আছে, হাসছিস কেন তুই? হ্যাঁ, বুঝতে পারছিস না? ওঠ, বল সরি, একটা এমার্জেন্সি আছে, ওঠ। আমার না একটা ইমার্জেন্সি কাজ আছে, আপনার সাথে পরে দেখা করি প্লিজ। হ্যাঁ, বাই। ওকে, বাই।
একেবারে বড়সড় একটা সাইকো, আমাদেরকে কি বোকা ভেবেছে নাকি? যা খুশি তাই বলবে আর আমরা সবাই বিশ্বাস করব না? হ্যাঁ। আরে না, ও যা বলেছে একেবারে মন থেকেই বলেছে। আর তোর কি সমস্যা বল? তোর সামনে এভাবে পাগলের মতো হাসতে গেলি কেন তুই? আর ওই ছেলেটা কত কষ্ট পেয়েছে জানিস? ও হ্যালো, এতটা সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তুই না বুঝতে পারছিস না, আমি আমার গল্পে যে অর্সেল ক্যারেক্টারটা লিখছি না, ওটা একদম এই সালারের মতো, মানে দুজন একদম হুবহু এক। ওদের স্টাইল, ওদের আচরণ সবকিছু। তাই তো আমি বলি যে এই ছেলেটার সাথে কথা বললে আমার কেন মনে হয় যে আমি ওকে আগে থেকে চিনি। আমি সত্যি বলছি। একটা কথা বুঝলাম না, ও তো আগে থেকেই তোর গল্পের জন্য এত পরিশ্রম করছে, কাজ করছে, তাহলে তুই ওকে বোকা বানাচ্ছিস কেন? প্রো স্ট্র্যাটেজি বন্ধু, এটা একটা স্ট্র্যাটেজি। দেখ, আগে ওর মন জয় করব, মন জয় করার পর ওর নামটা আমার গল্পে নিজের নামের সাথে জুড়ে দেব, আর তারপর দেখি আমাদের গুলু ভাই অথবা দুনিয়ার কোনো মানুষ আমার গল্প রিজেক্ট করে কিভাবে। হা, আমি জানতাম আপনি আমার গল্প বিশ্বাস করবেন না মাসা, কিন্তু আমার লাইফ চোখের সামনে একটা জীবন্ত প্রমাণ। আপনি দেখুন, আমার জন্ম হয়েছে আমেরিকায়, সেখানে আমি 4 বছর হিউস্টনে কাটিয়েছি, আর সেখানে আমার এক বন্ধু ছিল। হ্যাঁ হ্যাঁ, অর্সেলের জন্য তো আমি ঠিক এটাই লিখেছিলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? দেখুন না, আরে এই ভাবনাটাই তো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আপনি আপনি আমার জীবনের ঘটনাকে ফিকশনের গল্প হিসেবে কিভাবে লিখে ফেললেন? এটাই তো সত্যি। আচ্ছা, ওয়েট মাসা, আমি সব প্রমাণ আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। সত্যি? দেখ, আরে এটা দেখ, পাসপোর্টটাও দেখ, জুম করে দেখ। সত্যি বলছে বেচারাটা, আসলে তার সঙ্গে সবকিছুই তুই ঘটেছে। একটু চুপ করবি? মারাও তো এত কথা বলে না। কেন বিশ্বাস করছিস না? হ্যাঁ দেখ তো ঠিক করে। এমন কিছুই না। আমি কাল webstory.com-এ তোর কিছু গল্প পড়েছিলাম, হতে পারে ও ওটা পড়েছে আর ওটা পড়ে তোকে বোকা বানাচ্ছে। না, মনে পড়েছে, তোর গল্পের 3য় পর্বে আর্সেল নামের এক অভিনেতার অ্যাক্সিডেন্ট করাস, রাইট? করিয়েছিলি না? বল বল। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম, তার হাতে আবার আঘাতও তাহলে লাগিয়েছিলাম। ঠিকই হ্যাঁ। আছে। যদি ও সত্যি বলে থাকে তাহলে ওর হাতে আঘাতের দাগ থাকা উচিত, থাকা উচিত না? থাকা উচিত কিনা বল বল। হ্যাঁ হ্যাঁ, থাকা উচিত। তাহলে ঠিক আছে, এখন আমরা ওকে জিজ্ঞেস করে দেখব ওর হাতে আঘাতের দাগ আছে কি নেই। যদি না থাকে তাহলে ও মিথ্যা বলছে। আসলে তো ও মিথ্যাই বলছে, তবুও আমরা একবার জিজ্ঞেস করে দেখব, কি ঠিক আছে? হ্যাঁ, সে কষ্ট পাবে। আচ্ছা, আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সে প্রমাণ চাইলো বলি সত্য প্রমাণ করতে হাত কাটবি? নিজের মিথ্যাকে সত্য প্রমাণ করতে এসব করবি? হ্যাঁ পাগল। হ্যাঁ, সেও তো মিথ্যা গল্পই লেখে, আর সেগুলোকে যদি সত্য বলে প্রমাণ করতে আমাকে একটু নাটক করতে হয়, তাতে দোষের কি আছে? একটা কথা বলি, যেদিন ওই মাসা সত্যিটা জানতে পারবে সেদিন তোর উপর রেগে যাবে। হ্যাঁ, তাহলে হোক না। আর তুই তো সব সময় বলতি, সালার তুই খুব সোজা পথে চলিস, দুনিয়া এভাবে চলে না। আর বাবা সব সময় বলে মাথা খাটাও মাথা খাটাও, আর এখন মাথা খাটাচ্ছি, তাতেও তোমার সমস্যা। কিন্তু হাত কেন কাটবি দোস্ত? মানে হাত কাটে নাকি কেউ? হাত হাত কাটতেছে। তাহলে কাটবো না, হাতটা কাটবো না, আমার মাথা খাটাই, কালার করে দেবো। তুই আর কোনোদিনই ঠিক হবি না। আহ, হ্যাঁ, ব্যথা পেয়েছিস?
শোন, আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমার আমার গল্পের কোনো চরিত্র এভাবে জীবন্ত হয়ে আমার সামনে এসে এভাবে বসে থাকবে। হ্যালো সালার, আই এম সরি। আরে না না, প্লিজ মাশা, দেখুন, ডোন্ট বি সরি, ওকে? ডোন্ট বি সরি। দেখুন, আপনার গল্পটা পড়ার পর আমার তো বিশ্বাসই হচ্ছিল না এমন কিছু কারো জীবনে সত্যিই ঘটতে পারে। যেদিন আপনার সাথে দেখা হলো না, সেদিন বুঝলাম এটা তো আপনি, আর আপনি তো কল্পনা থেকে লিখেছেন। কিন্তু আমার কারণে আপনার জীবনে তো প্রভাব পড়ছে, তাই না? মোটেও ভালো লাগছে না এটা। কিন্তু মাশা, আপনি জানেন আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে উপরওয়ালা যেন আমার ভাগ্যটাই আপনার হাতেই তুলে দিয়েছেন। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা, আপনি আমাকে যে অ্যাডভাইসগুলো দিয়েছেন ওই হিসেবেই আমি আমার গল্পটা কমপ্লিট করে ফেলেছি। তো যখন আমি এটা পাবলিশ করব, তো তখন যদি আমি থ্যাংক ইউ হিসেবে আপনার নামটা যদি ক্রেডিটে দিতে চাই, তো আপনি মাইন্ড করবেন না তো? কারণ আফটার অল আমার জীবনে সব সব ভালো মন্দের দায় তো এখন আপনারই, তাই গল্পে তো আপনাকে ক্রেডিট দিতেই হয়। আপনি যেভাবে চান সালার, সেভাবে ক্রেডিট দিন, মাইন্ড করব না। থ্যাংক ইউ সো মাচ মাশা, আপনাকে। গুলু ভাই, এমন দুটো মোটা মোটা চশমা লাগিয়েও যদি দেখেন, তবু এই পাণ্ডুলিপিতে মাশা রহমান আর সালার ইরফানের নামটাই চোখে পড়বে। দেখো মিয়া, গল্প বিক্রি করি আর না করি, মাসার নাম যেহেতু দিছো সেটা আমাকে আগে কনফার্ম করতে হবে, না হলে তোমার নামে তো কিছুই বিক্রি হবে না। গল্প তো অনেক দূরের কথা। হালকা ভাবে নিচ্ছেন? শীঘ্রই জনপ্রিয় হয়ে যাচ্ছি, একটু ভদ্রভাবে কথা বলুন। আর একটা কাজ করুন, মাসাকে কল দিন, কনফার্ম করে দিন, করুন। হ্যালো, না না, আমি ঠিক আছি। আচ্ছা বলো তো, এই ছেলে, তোমার নামটা জানো কি? সালার। সালার ইরফানি সাহেবের সাথে মিলে তুমি কি জীবন নামে কোনো গল্প লিখেছো? জীবনের মালিক তো তিনি, তবে তার ভাগ্যটা অবশ্য আমার নামের সঙ্গে জড়িয়ে আছে। আচ্ছা, তাইলে ঠিক আছে, তোমার উপর ভরসা করে কিন্তু ঝুঁকিটা নিচ্ছি। থ্যাংক ইউ। আর তোমার শেষ পর্বটা তো দারুণ ছিল। বাহ 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 বাহ, এন্ডিংটা এমন ভাবে লিখছো, সত্যি একদম মনটা ভরে গেছে। অর্সেলের এন্ডিংটা? হ্যাঁ, আরে হ্যাঁ, কি ইমোশন, কি ড্রামা, কি ফিলিংস ঢেলে দিয়েছো। হায় 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 হায়, একদম গায়ে কাটা দিয়ে উঠলো। আর আর্সেলের পরিণতি পড়ে চোখে পানি চলে এসেছে। তুমি সত্যি আমাকে কাঁদিয়ে দিলে বাসা। না, এটা আমি কি করলাম? আমি এটা কি করে ফেললাম? ও, সে তো মরে যাবে, এখন মরে যাবে। দুধ পুড়ে গেল, তবুও চলে গেল। গুলু ভাই, গুলু ভাই শুনুন। কে 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 কে?
বাইরে কি কেয়ামত হয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি ওই গল্পটা ওয়েবসাইটে আপলোড দেননি তো? না না না, এটা তো সন্ধ্যার মধ্যেই হয়ে যাবে। আমাদের ওই যে ওয়েব ডিজাইনারটা পালিয়ে গিয়েছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। না 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 না, আপলোড দিন না প্লিজ। আপনি ওটা আটকে দিন। এন্ডিংটা আমি বদলাতে চাই। এভাবে আপলোড হবে না। এন্ডিং মানে তুমি এন্ডিং কেন বদলাতে চাও? তুমি তো দারুণ লিখেছো, লোকজন একেবারে পাগল হয়ে যাবে। আর শোনো, এন্ডিং বদলানো মানে গল্প শেষ, আর গল্প শেষ মানে কিন্তু সর্বনাশ। আমারও ক্ষতি, তোমারও ক্ষতি। আর যে অংশটা ছাপাতে গেছে ওটার তো প্লেট পর্যন্ত হয়ে গেছে। ওটা স্টপ করে দিন। দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আমি এই পার্টটা ছাপাতে দেব না। গুলু ভাই শুনুন না, দেখুন আমি আপনাকে নতুন একটা এন্ডিং লিখে দেব, যেখানে যেখানে সালার বেঁচে থাকবে। হ্যাঁ, আমি নতুন এন্ডিং লিখে দেবো, একটা হ্যাপি এন্ডিং। মানুষ তো হ্যাপি এন্ডিংই পছন্দ করে। একটা হ্যাপি এন্ডিং লিখে দেবো। সালার সালার আবার কোত্থেকে এলো? ওটা সালার নয়, আরসাল। আমার তো মনে হচ্ছে তোমার মাথাটা একটু খারাপের দিকে যাচ্ছে। লিখতে লিখতে তুমি একদম পাগল হয়ে গেছো। আসলে না গুলু ভাই, আপনি দেখুন 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 প্লিজ। যদি অর্সালার কিছু হয়ে যায়, সালারও মারা যাবে। আর যদি সালার মরে যায়, আমি সত্যি পাগল হয়ে যাব। দেখুন গুলু ভাই, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, আমাকে এটা চেঞ্জ করতে দিন প্লিজ। আমি আপনাকে এন্ডিংটা এমন ভাবে লিখে দেব যেন সালারের কিচ্ছু না হয়। আপনি দেখুন না, আপনি এমন করেন যে আপনি না আপনি আমার অংশের টাকাটাও রেখে দিন। আপনি এক কাজ করুন, আপনি সব টাকা রেখে দিন। আপনি সব টাকা রেখে দিন, কিন্তু আমাকে এন্ডিংটা বদলাতে দিন প্লিজ প্লিজ। ঠিক আছে, যদি এমনই হয় তাহলে ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আমার আজ রাতের মধ্যেই নতুন পাট্টা লাগবে। আজ রাতে, আজ সন্ধ্যার মধ্যে আপনাকে দিয়ে দেবো। আমি আপনাকে পাঠিয়ে দেবো, ইমেল করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সব টাকা তাহলে আমার। হ্যাঁ, আপনি যা বলবেন তাই হবে। আমি আপনাকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। আমি আপনাকে লিখে পাঠিয়ে দেবো। কে? আচ্ছা, চেকের জন্য এসেছো না? আরে না, না। যাও তুমি আগামী সপ্তাহে যাও। আরে গুলু ভাই, রাখেন আপনার চেক। আমাকে শুধু বলুন যে এই মাত্র যে বেরিয়ে গেল মেয়েটা কে? নাম কি মেয়েটার? আমি তো একদম অবাক হয়ে গেলাম। আমাকে তো তুমি অবাক করে দিলে। তুমি মাশা রহমানের সাথে বই লিখছো, আবার আমাকেই জিজ্ঞেস করছো মেয়েটা কে? বাহ বাহ, চমৎকার। এটা কি হয়ে গেল? নিষ্পাপ মেয়েটা আমার জন্য কাঁদছিল, ভিক্ষা চাচ্ছিল, শুধু এই ভয় যদি আমার মিথ্যেটা সত্যি হয়ে যায়, যদি আমি সত্যিই মরে যাই। আর আমি একটা নোংরা মানুষ, তার অনুভূতি নিয়ে খেলছিলাম, ওকে বোকা বানাচ্ছিলাম। কেন? হ্যালো, জি অর্সাল, ঠিক আপনার কথাই ভাবছিলাম। আমি সালার। জি আসলে আমি তো গল্পের শেষ পার্টটা লিখছিলাম, আর অর্সালের শেষ সিনটাই লিখছিলাম। তো আপনি বলুন কেন আমাকে এই সময় মনে করলেন? আপনি ঠিক আছেন তো মাশা? শরীর কিছুটা খারাপ ছিল, কিন্তু এখন ঠিক আছে। মাশা,
আমরা কি কাল সিটি পার্কে দেখা করতে পারি? আমার আপনার সাথে খুব জরুরি একটা কথা আছে। জি জি, দেখা করা যাবে, সমস্যা নেই, আমি চলে আসবো। মাসা, জি, মাসা, কি হয়েছে আম্মু, কাঁদছো কেন? দিল খালি নিয়ে শেষ অংশটা পড়লাম আমি। ভীষণ কষ্টদায়ক পরিণতি লিখেছিস। বিশ্বাস কর, অর্সালের মৃত্যু পরে আমার এত কান্না এসেছে। আম্মু ও মরে যায় না, ও তো শেষে একটা নায়িকাও পেয়ে যায়। হ্যাপি এন্ডিং আমি নিজে লিখেছি। না না, হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই এন্ডিং। আর এই কেকটা গুলু ভাই পাঠিয়েছেন। তিনি বলছিলেন হাজার হাজার মানুষ এই করুণ এন্ডিংটাই পড়েছে। তোর গল্পটা হিট হয়ে গেছে, সবাই অর্সালের মৃত্যুতে কাঁদছে। না না, এটা কিভাবে হতে পারে? না, এটাই তো হয়েছে। গুলু ভাই আমাকে ধোকা দিয়েছে। এটা তো আপলোড করতে আমি আগে নিষেধ করেছিলাম। গুলু ভাই এটা কেন করেছে? ও এখন মরে যাবে, সালার মরে যাবে। এখন আমি কি করব? আরে শকত, আরে কই গেলি? আরে বাবা, মিষ্টি খা, মিষ্টি খা। আমার গল্পটা তো হিট হয়ে গেছে, খা খা। গুলু ভাই কোথায়? গুলু ভাই শুনুন, গুলু ভাই আপনি এটা কি করলেন? আমার সাথে এই বিশ্বাসঘাতকতা কেন করলেন আপনি? আমি তো বলেছিলাম এই স্টোরি পাবলিশ হবে না, তবুও কেন করেছেন আপনি? কাল রাতে আপনাকে মেসেজ দিয়েছিলাম নাকি দেইনি? ও ওইটা, আর ওইসব ভুলে যাও তো। যে এন্ডিংটা জনগণকে নাড়িয়ে দেয় সেটাই তো হিট হয়, জনগণকে একদম কাঁপিয়ে দেয়। এই যে এখন দেখো, গতকাল থেকে webstory.com-এ তোমার গল্পটা এতবার পড়া হয়েছে, এত ডাউনলোড হয়েছে যে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়াতে দিল খালি নেই নিয়ে হইচই চলছে। তোমাকে অভিনন্দন, তুমি হিট হয়ে গেছো, মাশাআল্লাহ। এখন মিষ্টি খাও। চুপ করুন, এই মিষ্টি খাবো না আমি। কি বলছেন আপনি? আমার উপর জুলুম করেছেন, খুনি বানিয়ে দিয়েছেন আপনি, খুনি। হ্যাঁ, সে গল্পের কোনো নায়ক না, ও বাস্তব জীবনে একটা জীবন্ত মানুষ। আমাকে খুনি বানিয়ে দিলেন, এখনো মরে যাবে। সালার মরে যাবে। সালার? সালারও তাহলে এই গল্পে ছিল? আরে হ্যাঁ, মনে পড়েছে। সালার ইরফানের গল্পটাই তো কাল পাবলিশ হয়েছে। খুব ভালো করেছো ভাই, ভেরি গুড। জানো তো, পুরো ক্রেডিটটাই কিন্তু তোমার। দেখুন, আমার কোনো ক্রেডিট চাই না, ওর মৃত্যুর ক্রেডিট আমার চাই না। ওকে মরতে দেব না আমি ওকে মরতে দেব না। আপনি যা করেছেন না, আমি মানতে পারছি না। চল চল রে আম্মা। আরে ও নিশ্চয় আসছে, ওদিকে দেখো কোথা না। থেকে আসবে বল? গত 1 ঘন্টা ধরে আমরা তার জন্য অপেক্ষা করছি, সে আসেনি। চল, আরে আরেকটা গেটে চেক করলে তো হতো। অত চেক টেক করতে হবে না ভাই, আপনি চলেন তো। ও আর আসবে না। ও আসেনি? না, আসেনি। ও আর আসবে না, কারণ কারণ মৃত মানুষ কখনো ফিরে আসে না। আমি ওকে মেরে ফেলেছি রে ভাই। আমি নিজ হাতে আমার ভালোবাসাকে খুন করেছি। আমি নিজের হাতে নিজের ভালোবাসাকে খুন করেছি। আমি ওকে এটা বলতেও পারিনি যে আমি ওকে ভালোবাসি, বলতেই পারলাম না। কোথায় গেল এখনো? মাশা আচ্ছা, এখন ব্যস্ত আছে হয়তো, কোনো আমি- মিটিং এ আটকে গেছে, না হয় কোনো কাজ। এসে যাবে, ফোন করবে। ওকে মেরে ফেলেছি আমি, ও আর ফোন করবে না। জানি না এখন কোথায় আছে, না হলে দেখা করতে আসতো। এমনও তো হতে পারে কোথাও ব্যস্ত আছে, একটু শান্ত কিসের হও, ব্যস্ত রিল্যাক্স, থাকবে শান্ত বল? হও। ও তো নিজে দেখা করতে চেয়েছিল। কোনো ব্যাপার না। না, হ্যাঁ? আরে আমি এটা কি করে ফেললাম? মাশা, আমি কিন্তু তোকে না এখান থেকে ফেলে দেবো একদম। চুপ কর বলছি। আরে আছে সিরিয়াসলি হয়তো। বলছি রে, ও তুই বুঝতে নিশ্চয়ই- পারছিস না আমি ওই পার্টটা আমি কিভাবে পাঠালাম? আরে অফিসে ব্যস্ত আছে, কোনো মিটিং এ আটকে গেছে বা ট্রাফিকে পড়ে গেছে, হয়তোবা ঘুমিয়ে পড়েছে, কিছু খাচ্ছে, কিছু একটা করছে, চলে আসবে একটু পরে, ফোন করবে। আল্লাহ রহমত করো। হ্যাঁ, আল্লাহর রহমত করবে করবে। ফোন এসেছে, ফোন এসেছে। দেখ, এসে গেছে কল। হ্যাঁ, হ্যালো হ্যালো। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে?
সালার, আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার গাড়িটা একদম নষ্ট হয়ে গেছে আর ওর হাতে ফ্র্যাকচার হয়েছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এখন কেমন লাগছে? ভালো আছি মাশা। আপনি জানেন আমি কেন বেঁচে আছি? কারণ সালারের গল্পে আপনার চরিত্রের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু আমার গল্প তো শুরুই আপনাকে দিয়ে। আপনি হয়তো নিজেকে খুব সাধারণ একটা মেয়ে ভাবেন, কিন্তু আমার কাছে আপনি অনেক বেশি স্পেশাল। আর জানেন, আমি আপনাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা আপনি আমাকে বাসেন। আপনি জানেন যে আপনি মাশা। জি, আমি এখন সবই জানি। আমাকে মাফ করে দিন, আমি মিথ্যে বলেছি আপনাকে, সরি। মাপ তো আমারই আপনার কাছে চাওয়া উচিত, কারণ বাস্তবে আমি আপনার অনুভূতিতে আঘাত করেছি নিজের স্বার্থের জন্য। আপনাকে আর আপনার নামকে ব্যবহার করেছি, মিথ্যে বলেছি, বোকা বানিয়েছি। আর হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টের সাথে আপনার গল্পের কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা কোইন্সিডেন্স। বরং আমার তো মনে হয় হয়তো মিথ্যের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছেন। মাশা, এইসব প্রমাণ, হাতের আঘাত, ডিগ্রি, পাসপোর্ট, সবকিছু নাটক ছিল। আমি যা করেছি শুধু আপনার সিম্প্যাথি পাওয়ার জন্য করেছি, যাতে আমি একজন বড় রাইটার হতে পারি। তাই আপনাকে ব্যবহার করেছি। সেদিন গুলু ভাইয়ের অফিসে আমার সেই মিথ্যেগুলোর জন্য আপনাকে চোখের পানি ফেলতে দেখেছি। আমি আমার জীবনের জন্য ভিক্ষা চাইতে দেখেছি। আর তখনই আমি না আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আর ঠিক তখনই আমি বুঝেছিলাম আমি কত বড় অন্যায় করে ফেলেছি। আই এম সরি। আপনি আমাকে মাফ করে দিন। ব্যথা কি খুব বেশি করছে? না, এখন আগের চেয়ে বেটার। মিথ্যাবাদী, তোমার লজ্জা করে না? একটু লজ্জা হলো না তোমার? এটা কি কোনো কাজ হতে পারে? একটা মানুষ কিভাবে অপদস্থ করা? হ্যাঁ, ছাড় আমাকে। ডক্টর! আর কখনো আমার সামনে আসবে না, কোনোদিন না, বলে দিলাম। তুই ছাড় আমাকে, ছাড় তো। ও নিজেকে কি মনে করে? হ্যাঁ, ভাবিটা কি ও নিজেকে? ফ্র্যাকচার আরো বাড়িয়ে দিল। তুই 10 লাখের জন্য আমার চোখের পানি ঝরিয়েছিলি, বলেছিলাম না তুইও কাঁদবি?
কিন্তু বাবা শোন, এই চোখের পানি খুব দামি। একটা কাজ কর, নাও মিষ্টি মুখ কর। বাবা, আমার এই চোখের পানির জন্য আমিই দায়ী। মাসার মনটা আমি ভেঙে দিয়েছি। বাবা, তুই তো এখনো ব্যবসায়ী না, তাই এখনো দর কষাকষি করতে শিখিসনি। আই এম রিয়েলি সরি বাবা, রিয়েলি সরি। না আমি একজন ভালো লেখক হতে পেরেছি, না একজন ভালো মানুষ। দেখ বাবা, সত্যিকারের শিল্পী তো সেই হয় যে কারো ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে। আসসালামু আলাইকুম। ভাই মাশাল্লাহ মাশাল্লাহ, ওই ছেলেটার নাম তোমার সঙ্গে জুড়ে দেয় একদম হিট হয়ে গেছে। এখন তোমরা দুজন মিলে একটা জমজমাট গল্প লিখে ফেলো। খোদার কসম এমন পাবলিসিটি করবো যে একদম ধামাকে লেগে যাবে। গুলু ভাই, আমি এখন সুস্থ নেই। আমার মানসিক অবস্থা এমন নেই যে কিছু বলতে পারবো। লেখা তো আরো দূরের বিষয়। আরে এইসব কি বলছো? মাশাল্লাহ, তুমি একদম পারফেক্ট। হ্যালো হ্যালো হ্যালো, কলটা কেটে দিল। আরে বাপরে, গুল্লু ভাই আবার এখন ফোন করলো কেন? জি আসসালামু আলাইকুম গুল্লু ভাই। ওয়ালাইকুম আসসালাম। মনে করো তুমি এখন স্টার হওয়ার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। তোমরা দুজন মিলে একটা শক্ত গল্প লিখে ফেলো, তাহলে ওই পারভিন সুলতানা, রুকাইয়া বানু, রাবিয়ার মতো নাম আর পরিচিতি পেতে তোমার আর বেশি সময় লাগবে না। গুল্লু ভাই অনেক অনেক ধন্যবাদ। কিছুটা সময় তো লাগবেই, আর আপনি তো জানেনই ক্রিয়েটিভ কাজ জোর করে হয় না। আরে মিয়া, কি যে বলো না তোমরা, এখনই চলে এসো। তোমাদের মাথা এমন ভাবে ঘুরিয়ে দেবো যে লেখা এমনিই বেরিয়ে আসবে। জি জি ঠিক আছে গুল্লু ভাই, আপনি আমাকে শুধু এক সপ্তাহ সময় দিন, আমি আপনাকে জানাচ্ছি। আরে এক সপ্তাহ কেন লাগবে ভাই বলো তো? আল্লাহ হাফিজ। হ্যালো হ্যালো হ্যালো, লা হাওলা ওয়ালা কুওয়াত, কি বোকা ছেলে পেলে। এখন তো মনে হচ্ছে আমাকে একাই সব করতে হবে। আমার নিজেকে এখন গল্প লিখতে হবে, একটা নতুন প্রেমের গল্প। হ্যালো, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তোকে। মাসা এখনো সময় আছে। বিয়ের আগে একবার অন্তত সালারের কথা ভেবে দেখ। ওর নাম নিস না, ওকে ভুলে গেছি আমি। আমিও কতটা পাগল, তাই না? নিজের একটা কল্পনার দুনিয়ায় বেঁচেছিলাম। জানিস, আমাদের মতো মেয়েরা কোনো রাজপুত্র পায় না, পায় শুধু প্রতারণা, ধোকা। এই তো এসবই তো। কেমন ধোকা? ও যদি ধোকা দিয়ে থাকে তাহলে তুই কি করেছিস? তোর জেদের কারণে আমাকে মাসা বানিয়ে ওর সামনে হাজির করলি। ধোকা তো তাহলে ওর সঙ্গেও হয়েছে। ওর পক্ষ নিচ্ছিস? মাসা, আমি ওর পক্ষ নিচ্ছি না। আমি শুধু তোকে বোঝাতে চাইছি ওকে ক্ষমা করে নিজের জীবনটা সামনের দিকে এগিয়ে নে। 3 সপ্তাহ ধরে ও তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, এত কল, এত মেসেজ, এত ইমেল, কিন্তু তুই কোনো রেসপন্স করছিস না। তোর ধোকা থেকে হয়তো ও বেঁচে গেছে,
কিন্তু তোর এই ব্যবহার, এই ঘৃণা থেকে ও বাঁচতে পারবে না, নিজেকে শেষ করে ফেলবে ও। তো শেষ করে ফেলুক না। আমি ওর সাথে কথা বলতে পারবো না ওকে ক্ষমা করতে। ও আমাকে আঘাত করেছে, মন ভেঙেছে। যখনই আমি ওর কথা ভাবি, ওর সে প্রতারক মুখটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। তাহা, ওকে এত বোঝানোর কোনো প্রয়োজন নেই। নিজের জেদের কারণে এই মেয়ে নিজেই নিজের জীবন ধ্বংস করবে। আর সালার, সে তো এর প্রেমে আগেই পাগল হয়ে গেছে। আম্মু ওই বোকাটার সাথে না গল্পের মতো, বইয়ের মতো প্রেম হতে পারে, কিন্তু বাস্তব জীবনের ভালোবাসা না। আর এই যে যোগাযোগ, কল, মেসেজ, ইমেল ইত্যাদি, ওর কাছে এই সবই নাটক। নাটক করতে করতে ও এটাতেই অভ্যস্ত হয়ে গেছে। তুমি ছেলেপক্ষকে ফোন করে দ্রুত আসতে বলো, এসব শেষ করো। একবার চাইলে ছবিটা দেখে নিতে পারিস, না হলে আমি পরে কিছু দেখিস। দেখতে চাই না। ও যেমনই হোক, খাটো হোক বা ল্যাংড়া খোড়া, আমার তাতে কিছু যায় আসে না। শুধু দ্রুত কাজটা শেষ করো। আচ্ছা, এখন আবার কান্না করিস না। আরে না না, এটা থাক। আচ্ছা, চল, দেখতে পাচ্ছি না আমি। তারপর ঘটল সেই ঘটনা যেমনটা আমাদের পুরনো রূপকথার গল্পে দেখা যেত। একজন সুদর্শন যুবক একদম রাজপুত্রের মতো পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে এলো আর নিজের রাজকন্যাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। এখানেও ঠিক এমনটাই হয়েছে। আমার চশমাটা কোথায়? তোর রুমে আছে, তুই ওইদিকে দেখ। হাই। আচ্ছা, তাহলে আংটিটা বের করো। এই নাও নাও, ধর। আরে হ্যাঁ, দিয়ে আচ্ছা, দাও। ঠিক আছে, পড়াচ্ছি। পড়ো হ্যাঁ। পড়ো পড়ো। আরে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়ো পড়ো। ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াচ্ছি। হ্যাঁ, আপনাকে অভিনন্দন। আপনাকেও। কত সুন্দর হ্যাঁ লাগছে না? মাশাআল্লাহ, কি সুন্দর। দুইজনকে রাজা রানীর মতো লাগছে। মাশাআল্লাহ।